জলজল করছে লাউড স্পিকারের নামটা। কানে ফোন ধরতে ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। সরি বিশ্বাস কর, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। সারা রাত অ্যাসাইনমেন্টের জন্য ঘুমানো হয়নি। তারপর কখন ঘুমিয়েছি টেরই পাইনি একেবারে। অ্যালার্ম ফোনের আওয়াজ কিছু শুনতে পাইনি আমি। তাও কেন শুনবি? ঘুম আসতো হাতে ঘোরা বেঁচে। 4 জন একসাথে ফার্স্ট কলেজে অ্যাটেন্ড করার কথা ছিল। আর হচ্ছে কি, আমি রেডি প্রায় বেরোচ্ছি। আর 2 জনের খবর তুই জানিস। আচ্ছা ভাই, কল কেটে দাও। ব্যাগের মধ্যে পুনরায় ফোনটা রেখে ফুটপাত ধরে হাঁটতে থাকে। আপা, একটা ফুল নেন না, 10 টাকা মাত্র। আপা, কি নাম তোমার? ফুলি। বাহ, তোমার নাম তো অনেক সুন্দর, ঠিক তোমার মতো। আপা, ফুল নেবেন না? নেব। তুমি যদি আমার দেওয়া টাকায় কিছু কিনে খাও তাহলে নেব। খাবো আপা? তাহলে দাও 3টে গোলাপ। ফুলি উচ্ছ্বাস মনে বেছে বেছে সুন্দর থাকা 3টে লাল গোলাপ এগিয়ে দেয় যুবতীটির দিকে। পরবর্তীতে নিজের মানি ব্যাগ থেকে 100 টাকা নোট বের করে ফুলির হাতে দিতে মেয়েটি আনন্দে হয়রান হয়ে যায়। পুরোটা? হ্যাঁ, পুরোটা তোমার। যুবতীর উত্তর শুনে ফুলি প্রফুল্লতার সাথে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে যায়। কিন্তু মুহূর্তেই ঘটল এক লোমহর্ষক ঘটনা। রাস্তার মাঝ বরাবর রক্তের স্রোত বয়ে গেল। ভারী একটি নিঃশ্বাস নিতে নিতে ছুটে গিয়ে রাস্তায় বসে পড়ে যুবতী। ফুলি, ওঠো। আল্লাহ, এটা কি হয়ে গেল? কেউ হেল্প করুন প্লিজ, দয়া করুন, ওর কিছু হয়ে যাবে। চোখ থেকে জলধারা বয়ে চলল বাধাহীন ভাবে। শুকনো ঢোক গিলে কিছু খোঁজার চেষ্টা করলো। পেছন দিকে দৃষ্টি ফেলতে দেখতে পেল লাল গাড়িটি জলজল করছে কালো ইংরেজি অক্ষর লেখা। মস্তিষ্কে গেঁথে গেল সে অনাকাঙ্ক্ষিত নাম্বার। রাগে ক্ষোভে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো অন্তরে। ধিক্কার জানালো গাড়ির মধ্যে থাকা পাষাণ মানুষটির উপরে। গাড়ির পেছনে ছুটে চলা মানুষগুলি পুনরায় ফুলি নামক আহত মেয়েটার কাছে এলো। ধরাধরি করে সবাই টেনে তুললো ফুলিকে। যুবতীও রাস্তা থেকে উঠে ধীর পায়ে অগ্রসর হলো। পা দুটো কাঁপছে তার। রাগে চোয়াল শক্ত হলো তার। কোনো রকম নিজেকে সামলে একটা অটোতে উঠে পড়লো। কোথায় যাবেন? পুলিশ স্টেশন। খাকি পোশাক পরিহিত অসংখ্য পুলিশের আনাগোনা আশেপাশে। নানান মানুষ নানান রকম বিচার নিয়ে হাজির হয় এখানে। কিন্তু কয়জন সঠিক ন্যায় পায় তা অজানা কিংবা হাতে গোনা। কথাগুলো ভেবেই তাচ্ছিল্য হেসে অটো থেকে নেমে আসে যুবতী। ভাড়া মিটিয়ে এগিয়ে যায়। রিপোর্ট লেখাবো কোথায়? হাবিলদার আঙুল ধরা ইশারা করে বলে, ওইখানে। কিছু বলবে? কমপ্লেন লেখাবো। বসো। কাদের ব্যাগ কোলে নিয়ে দীর্ঘ কণ্ঠে বলে, একটা লাল গাড়ি, নাম্বার K01C694। রাস্তা হতে এক পথ শিশুকে আহত করে পালিয়ে যায়। আহত হওয়া মেয়েটির নাম ফুলি। রাস্তায় ফুল বেচে সে। আমি এর বিরুদ্ধে আইনি কঠিন পদক্ষেপের আর্জি জানালাম। আশা করি সঠিক ন্যায় পাবো। নাম? আমার? জি, কিন্তায়াং ভি। ফোন নাম্বার? নাম্বার কেন লাগবে? ফর্মালিটি, কোন রকমের ইনফরমেশন জানাতে লাগবে আপনার নাম্বার। কিছুক্ষণ ভেবে নাম্বারটি বলল। অতঃপর উঠে গেল সেখান থেকে। পুলিশ কিছুক্ষণ থেকে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অতঃপর ছোট কাগজে লেখা নাম্বার নিজের ফোনে সেভ করে নিল। পুলিশ কাজটি করে সামান্য অপরাধ বোধ করলেও মনে মনে বলে উঠল, 3.5 বছরের প্রফেশনে কখনো খারাপ কাজ করিনি। হারাম ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু আজ একটু ভুল করতে মন চাইল। কলেজ গেটের সামনে হাজির হলো জিমিন। চোখ মুখ কুচকে ফেলল সে। আজ সে অনেক লেট। কলেজের প্রথম দিনে দেরি করতে চায়নি সে। হাতের মুঠো ফোন তুলে তেকে কল দেয়। এই নিয়ে প্রায় 12 বার কল করেছিল তেকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। লম্বা শ্বাস টেনে রাস্তার দিকে তাকাতেই দেখলো তেকে ভাবলেশহীন ভাবে কলেজ গেটের মধ্যে ঢুকছে। এই, তোর ফোন কই? কতবার ফোন করলো? হ্যাঁ, ফোন কই তোর? কি হয়েছে তোর? এরকম দেখাচ্ছে কেন তোকে? আর এই রক্ত কিসে এটা? তোর কিছু হয়েছে? প্লিজ বল, আমি চিন্তা শেষ হয়ে যাচ্ছি। তে ভারী শ্বাস ছাড়ে। অতঃপর জিমিনকে সব খুলে বলে। যা শুনে জিমিনের প্রচুর খারাপ লাগা কাজ করে। আচ্ছা, প্রথমে ওয়াশরুমে যাই, চল। সামান্য ফ্রেশ হয়ে তারপর ক্লাসে যাব। তেও সম্মতি দেয়। দুজনে ফ্রেশ হয়ে আবারও ক্যাম্পাসে আসে। জিমিনের নাকি খিদে পেয়েছে, তাই ক্যান্টিনে এসেছে তারা। একটা টেবিলে বসে স্যান্ডউইচ অর্ডার দেয়। খাবার আসলে তারা খাওয়া শুরু করে। তাদের কথার মধ্যে একদল মেয়ে তাদের টেবিলের সামনে এসে হাজির হয়। তে আর জিমিন ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। তাকিয়ে বলে, কিছু বলবেন আপনি? কোন ইয়ার? ফার্স্ট। আজ তাহলে তোমাদের প্রথম দিন কলেজে। তাহলে ক্লাস না করে বসে আছো কেন? সেটা আমাদের ব্যাপার। তাই নাকি? কিন্তু ক্লাস না করে এখানে বসে থাকার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। এগুলো কি বলছেন আপনারা? আমাদের ক্লাস আমরা বুঝে নেব। আর ক্যান্টিনে বসে আছি নিশ্চয়ই আড্ডা দিতে নয়। এসব বলতে হবে না। ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে উপলক্ষে তোমাদের একটা স্মরণীয় ঘটনা উপহার দেব না, এটা তো হতে পারে না। কি বলতে চান? আমাদের সাথে আসো। আমি? হ্যাঁ, তুমি। কি নাম তোমার? পার্ক জিমিন। তে কিছু বুঝে ওঠার আগে তারা জিমিনকে নিয়ে চলে যায়। তেকে তাদের মধ্যে থেকে 2 জন পাহারা দেয়, যাতে তে জিমিনের পিছে না যায়। জিমিনকে একটা রুমের সামনে এসে দাঁড় করায় তারা। অতঃপর জিমিনকে কিছু একটা শিখিয়ে দিতেই জিমিনের আত্মা শুকিয়ে যায়। বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে বলে, না আপি, আমি এটা পারবো না।
আমাদেরকে না বলার পরিণাম জানো? সোজা কলেজ থেকে আউট। তুমি কি চাও তোমার কলেজ জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাক? না না, তাহলে ওটাই করো যেটা আমরা বললাম। কিন্তু জিমিনের কথা শেষ হওয়ার আগেই তাকে ঠেলে রুমে ঢুকিয়ে দরজা ভেঙে চলে যায় তারা। এদিকে জিমিনের ভেতর থেকে বাহির পর্যন্ত কাঁপছে। চঞ্চল প্রকৃতির মেয়ে হলো যথেষ্ট শালীল ভাবনার অধিকারী জিমিন। কলেজের প্রথম দিনে এরকম একটা বিকট পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানা থাকলে সে আজ আসতোই না। এখন সে যে কাজ করতে চলেছে তা সে কখনোই করতো না যদি অসভ্য মেয়েগুলো জিমিনকে কলেজ ছাড়ার হুমকি না দিত। এতদিনের কষ্টের ফল এই কলেজে পড়া তার ইচ্ছে, তাই তো সবটা হজম করছে সে। জিমিন কোনো রকম চোখ খুলে সামনে তাকায়। ঠিক 6 হাত সামনে এক যুবক দাঁড়িয়ে আছে পেছনে ফিরে। উচ্চতা জিমিনের 2 গুণ হবে হয়তো। শুনবেন? যুবকটি পেছনে ফিরতে জিমিন করে বসে সেই বিশ্রী কাণ্ড। পায়ের পাতা উঠিয়ে ঠোঁটের সামান্য স্পর্শ করে সেই যুবকের হালকা দাড়িযুক্ত চিবুকে। নিজের বেহায়া কাজকে পরিণতি দিয়ে যেই না পালাতে যাবে অমনি তার হাতের কবজি ধরে ফেলে সেই অনাকাঙ্ক্ষিত যুবক। আমার মারবেন না দয়া করে, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। ওই যে বড় আপনিগুলো আমাকে এটা করতে বলেছিল, আমি না করেছিলাম, শুনিনি তারা। বলে ওদের কথা মতো না চললে নাকি আমাকে কলেজ থেকে আউট করে দেবে। আমি সত্যি বলছি, মিথ্যা বললে আমার কান গরম হয়ে যায়। এইদিকে এতক্ষণ নারী কণ্ঠে বলা এই সমস্ত কথাগুলো শুনে আগুন সমান রাগ পানি হয়ে গেল সে অনাকাঙ্ক্ষিত যুবকে। তাই নাকি? এই কানটা ছিঁড়ে দাও তো আমায়, ধরে দেখি গরম নাকি ঠান্ডা। কথাটা শোনার সাথে সাথে জিমিন যেন হুঁশ হারা। শরীর ছেড়ে পড়ে যাওয়ার আগে তাকে আগলে নেয় লম্বা মানব হাত। জিমিনের মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, ভীতু হামিংবার্ড, এইটুকু দেহ নিয়ে হাতের কানে সুশ্রী দিতে এসেছ? তুমি তো ফেসেছ মেয়ে। রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছে। মেয়েগুলো তাকে ঘিরে রেখেছে মাছির মতো। নিঃশ্বাস ফেলে শটান হয়ে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, এই বাড়াবাড়ি হচ্ছে, সামনে থেকে সরুন। বাবা, মেয়ের তো বেশ রাগ, তো খুকুমনি না সরলে কি করবে? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন। এই রুক্ষ কণ্ঠে মেয়েগুলো কিছুটা হলেও ঘাবড়ে যায়, কিন্তু বুঝতে দেয় না। টেবিলে রাখা নিজের আর জিমিনের ব্যাগ তুলে পাশের চেয়ারে ধাক্কা দিয়ে সরিয়ে হন করে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকাইতে অত্যাধিক চিন্তায় যখন কাহিলতে সেই মুহূর্তে তার চোখে পড়লো ক্যাম্পাসের ভেতরে প্রবেশমান গাড়ির দিকে। গাড়িটা দেখার সাথে সাথে তের রাগ তীর করে বাড়তে শুরু করে। কিন্তু মুহূর্ত পরে গাড়ি থেকে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, ডেনিম প্যান্ট যা টাকনুর ওপরে পর্যন্ত গোটানো। চোখের সানগ্লাসটা অত্যন্ত স্টাইলিশের সাথে খুলে পাঞ্জাবির পকেটে আটকে রাখে। কানে ধরা ফোন অন্য কানে নিতে নিতে গাড়ির দরজা বন্ধ করে সে। তার পোশাক এবং আচরণে এটা নিশ্চিত যে যুবকটা খুবই অভিজাত বাড়ির ছেলে। কথাটি ভেবে তার নাক সিটকায়। অভিজাত শুধু পোশাক পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু অন্তর কয়লার থেকেও বেশি কালো। তার চোখের সামনে ভেসে ওঠে ফুলের রক্ত রঞ্জিত দেহ। ধপ করে আগুন জ্বলে যায় মাথায়। পিতাহিত জ্ঞান শূন্য হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। একেবারে যুবকটির মুখোমুখি দাঁড়াইতে যুবকটি ফোনে কথা বলতে বলতে তের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। ঘোলাটে মনের চোখ ছোট ছোট করে কিছু বুঝে ওঠার আগে তার শুভ্র গালে নরম হাতে দীর্ঘ থাপ্পড় পড়ে। যুবকটি হতভম্ব হয়ে রয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তার মস্তিষ্কে ঠেকতে বেশ সময় লাগে। এর মধ্যে শোনা যায় সামনে দাঁড়িয়ে থাকা গোল জামা পরা মেয়ের মিঠু শক্ত কণ্ঠ। হাতে গাড়ি পেলে নিজেকে পাইলট মনে করেন তাই না? রাস্তাকে আকাশ ভেবে নিজের গাড়ি নামক হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যান। রাস্তায় মানুষকে তখন মানুষ বলে মনে হয় না। কি ভাবেন আপনি নিজেকে নিজে? বড়লোক বাপের উগরে যাওয়া সন্তান। আপনাদের মতো মানুষদের উলে চড়ানো উচিত। ক্রাইম করে পালিয়ে যাওয়া এক ক্রিমিনাল আপনি। অ্যাক্সিডেন্ট করে তো পালিয়ে গেলেন, একবারও পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলেন না যে কে বা কাকে আঘাত করে পালিয়ে যাচ্ছেন। তার অবস্থাটা কেমন আসলে কি বলুন তো? সবটাই শিক্ষা, আর আপনার শিক্ষার ত্রুটি আছে। কথাগুলো বলে থামলোতে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীর কাঁপছে তার। এত রাগ তার কখনোই হয়নি, এরকম সাহস সে কখনই কাউকে দেখায়নি। এইদিকে নরম হাতের দীর্ঘ থাপ্পড় খাওয়া যুবকটি ক্রোধে থরথর করে কাঁপছে। চোয়াল শক্ত করে নিজের চোখের আগুন ধরা ভস্ম করছে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী যুবতীকে। ক্যাম্পাসে উপস্থিত প্রতিটি ছাত্রছাত্রী অবাক হয়ে দেখছে সমস্ত ঘটনা। এর সাহস দেখে তারা হতভম্ব। মেয়েটার দম আছে। কলেজের রাজনৈতিক ছাত্র ইউনিয়নের হেড জিয়নজাংকুক জেকে। স্বভাবে রুক্ষ একখরা, নিজের রূপে রমণীদের চক্ষু শীতল করলেও স্বভাবে রুক্ষতার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলে, আর ছেলেরা ভয়ে থাকে। জিয়নজাংকুক জেকে মেজাজি বটে, কখন কি করে বসে তার ঠিক নেই।
এখন যেমন ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কৌতূহল হচ্ছে জিয়ন জাংকুক জেকের পদক্ষেপ কি হবে এই রমণীর প্রতি। এই মেয়েটা তার সম্মানে আঘাত করেছে। যে ছেলে নিজের কথার খেলাপি পছন্দ করে না, সেখানে তার সম্মানে আঘাতকারী মানুষের সাথে তার ব্যবহার কিরূপ হবে তা দেখার জন্য যেন উৎসাহিত সকলের চক্ষু দাঁড়। আর এক সেকেন্ডও দাঁড়ানা, পাশের গেট হতে কলেজের মধ্যে প্রবেশ করে। তার বান্ধবী কোথায়? চোখে মুখে পানির সামান্য ছিটা পড়তে মিটমিট করে চোখ মেলে তাকালো সে। নিজেকে অচেনা জায়গায় দেখতে ঘাবড়িয়ে গেল। কে আপনি? আমি কোথায়? তোমার বাপের এখনো না হওয়া জামাই আমি। নাম কি তোমার মেয়ে? পাকজিমিন। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, কলেজের প্রথম দিনেই মন্দ কাজ। তোমার করা কাজের জন্য আমি তোমাকে কিরূপ শাস্তি দিতে পারি তার কোনো আইডিয়া আছে? আমি 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 বাঁচাবে না, বিশ্বাস করুন। আমি এটা করতে চাইনি, আমি খারাপ না। শাস্তি তোমার কাম্য। আমাকে চুমু দেওয়ার ভয়ানক অপরাধ করেছো তুমি। কি শাস্তি? দাসত্ব। যতদিন এই কলেজে তুমি পড়বে ঠিক ততদিন আমার দাসী হিসেবে নিযুক্ত করলাম তোমায়। আমার কথা সামান্য হেরফের হলে কি করবেন? চুমুকে তুমি একাই দিতে জানো? জিমিন এবার আটকে ওঠে, দু হাত দিয়ে নিজের অন্য খামচে ধরে। চলে যাও। জি আউট। জিমিন যেন এই আশাই ছিল। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জিমিন থেকে দেখে ছুটে গেল তার কাছে। তাকে পাশের বেঞ্চে বসিয়ে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, কি হয়েছে? শান্ত হ, পানি খা। খুলে বল সবটা, কি করে ছোড়া তোকে? জিমিন এবার সবটা খুলে বলে তেকে। এদিকে তে সবটা শুনে অবাক। এতটুকু সময় এত কিছু হয়ে গেল? কেমন ছেলে সে, যাদের শাস্তি দেওয়ার কথা তাদের না দিয়ে তোকে শাস্তি দেয়। দাঁড়া, কাল আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাব, সব কয়েকটা নাম বলে কমপ্লেন করব। যদি কিছু হয়? কি হবে? তুই কি ইচ্ছে করে চুমু দিয়েছিস? না না, তাহলে কিসের ভয়? ওকে, আজ আর ক্লাস হবে না? না, মাত্র একটা ক্লাস হয়েছিল, তাও আবার নাম জিজ্ঞাসা করেছে। কাল থেকে ফুল ক্লাস হবে বলেছে। ও আচ্ছা, আর বসে থেকে লাভ কি? বাড়ি চল। আজ আমাদের সাথে যা হলো তা সিনেমাও হয় না। তুই কিভাবে জানলি? তুই তো সিনেমা দেখিস না। কে বলেছে? আমি দেখি। তাহলে ডিডিএলজি এর ফুল ফর্ম কি বলতো দেখি? দাদি দাদুর লেগেছে ঝগড়া। হতভম্ব হয়ে রয় তের দেওয়া ফুল ফর্ম শুনে। ভাগ্যিস শাহরুখ খান বাংলা বোঝে না, না হলে নির্ঘাত সে থেকে গুলি করত। শান্ত হন জিয়ন জাংকুক, চেয়ারে বসুন প্লিজ, আপনার সাথে কিছু কথা আছে। জাংকুক চল শক্ত রেখে চেয়ার টেনে বসে। বদমেজাজি স্বভাবের বসে সে নিজেকে মোটেও ঠিক রাখতে পারছে না। প্রথম ওই নাকুচু ল্যাদামেটির থাপ্পড়, আর দ্বিতীয় পুলিশ হতে তার ডাক। সব মিলিয়ে জাংকুক যে কিভাবে নিজেকে সংযত রেখেছে তা শুধুমাত্র সেই জানে। এদিকে পুলিশ দেখছে জাংকুকের হাবভাব। শহরের ঐশ্বর্যশালী ক্ষমতাবান ব্যবসায়ী কিম নামজুনের একমাত্র ছেলে জিয়ন জাংকুক। এই মুহূর্তে জাংকুকের মনোভাব লক্ষ্য করে পুলিশ শ্বাস ত্যাগ করে বলে, কমপ্লেনটা যেহেতু আপনার গাড়ির উপর ছিল, তাই আপনার সাথে যোগাযোগ করা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছিল। তাই আমাদের নিউ ড্রাইভার ও এইরকম একটা কাজ করবে তা আমাদের ভাবনার বাহিরে। আপনাদের যা করণীয় আপনারা তা করতে পারেন। সে তো আমরা করবই। ভালো হয় যদি আপনি সেই ইনজুরেড মেয়েটিকে একবার দেখে আসেন। মিডিয়াতে খবরটি লিক হলে অসুবিধা আপনাদেরই। কে কমপ্লেন করেছে তা তো বলা যাবে না। আই ডোন্ট ডু এনিথিং উইথ হিম। আমি শুধু নামটা জানতে চাইছি। হিম না, হার। কিম তাইয়াং ভি। জাংকুক মাথা নাড়িয়ে বেরিয়ে যায় থানা থেকে। আজ তার জীবনে সেটা হলো যেটা কখনোই হয়নি। যে পুলিশ সে ছোটবেলা থেকে তার বাবার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে, সেই পুলিশের ডাকে আজ তাকে সাড়া দিতে হলো। না আজ তার গাড়ি খারাপ হতো, তা সেই গাড়ি কাই ঠিক করতে নিয়ে যেত, আর না এত বড় কাণ্ড হতো। জাংকুক তার বাম গালে আঙুল ছুঁয়ে কিরমির করে বলে ওঠে, প্রচুর বড় দুঃসাহসিকতা দেখিয়েছো পাষাণ কুমারী। এর মাসুল গুনতে হবে তোমায়, কঠিন মাসুল। রাতের আধারে বুক চেড়ে থাকার মতো চাঁদ নিজের আধিপত্য বিস্তার করে আছে। শুদ্ধ বাতাসে বিষাক্ত ছোঁয়া ছড়াতে ব্যস্ত জাংকুক। থাপ্পড়টা তার গালে না, লেগেছে সোজা সম্মানে। মস্তিষ্কে বারবার রিটেলিকাস্ট হচ্ছে এই দৃশ্য। মেয়েটার জায়গায় যদি কোনো ছেলে হতো, এতক্ষণে তাকে হাসপাতালে বিছানায় পাওয়া যেত। চোয়াল শক্ত রেখে 4 নাম্বার সিগারেট ঠোঁটের মাঝে চেপে ধরতে কেউ সেই সিগারেট টেনে ছাদ হতে নিচে ফেলে দেয়। থাপ্পড় খেয়েছিস গালে, কলিজা ভুনা করছিস কেন? মজা নিচ্ছিস সুগা? মোটেও না, আমি শুধু মেয়েটির কথা ভাবছি। জানানি জেনানি একটা ছেলের গালে থাপ্পড় মারে, সাহস আছে বলতে হবে। এরকম একটা সাহসী মেয়ে তুই ডিজার্ভ করিস। উঠতে বসতে যখন থাপ্পড় খাবি তখন বুঝবি হোয়াট আই এম ফিল রাইট নাও। না, আমার জন্য ভীতু মেয়েই যথেষ্ট। সুগা কথাটি বলে আকাশের দিকে তাকায়। এদিকে জাংকুক চেয়ার ছেড়ে উঠে রেলিং ঘেঁষে দাঁড়ালো। কি ভাবছিস? আমি মেয়েটাকে খুন করবো সুগা? জেলে যাবি? ফাঁসি হতে পারে। জাংকুক এবার জ্বলন্ত চোখে বন্ধুর দিকে তাকায়। জানো সুগাকে কাঁচা চিবিয়ে খাবে। মাথা গরম করে কোনো লাভ হবে না। মেয়েটাকে খুন করলেও তোর সম্মানে লাগা আঁচড় মুছে যাবে না। ঠান্ডা মাথায় ভাব কি করা উচিত। এমন কিছু করবি না যাতে আঙ্কেলের রেপুটেশন নষ্ট হয়। হাউ ডেয়ার শি স্ল্যাপ মি। আমার বাবা
মা যেখানে আমার দিকে কড়া দৃষ্টিতে তাকানি, সেখানে 2 টাকার মেয়ে আমায়, জানিস, আমাকে ক্রিমিনাল বলেছে, আমার শিক্ষা নিয়ে কথা তুলেছে। সুগা জাঙ্কুকের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। এর মধ্যে ছাদে হন্তদন্ত হয়ে হাজির হয় এক ছেলে। বুকে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, মেয়েটার নাম কিম্পা ইয়াং ভি, তোমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্রী, ডিপার্টমেন্ট জিওগ্রাফি। মেয়েটার বাবা যে হোক, আমাদের ওই এলাকার ব্রাঞ্চে সাধারণ এমপ্লয়মেন্ট। এক ভাই বাবা মা নিয়ে মেয়েটার পরিবার। স্বভাবে নরম, ভালো মেয়ে, কিন্তু মেয়েটার নরম থেকে গরম হলো কি করে সেটাই বুঝতে পারছি না। মেয়েটাকে কি আমি বিয়ে করব, যে তুই তোর ভালো মন্দ বলছিস আমায়? ইডিয়েট! মেয়েটার কাছে আমি সরি শুনতে চাই, ব্যাস। তাদের কথার মাঝে ছাদে এসে উপস্থিত হয় নামজন। ছেলের দিকে তাকিয়ে বলে, ওর বাপকে আমি চাকরি থেকে বরখাস্ত করব আব্বু। না আব্বু, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব।